গুড ইভিনিং অল অফ ইউ। আমি চন্দ্রিমা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে। এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা হলো খুবই রিসেন্ট একটা টপিক, যেটা হলো তোমরা সবাই জানো আমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই টপিকটা নিয়েই আজকের অ্যানালিসিস হবে। খুবই রিসেন্ট কেন বললাম, কারণ এটা নিয়ে এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম কোনো ইনফরমেশন পুরোটা পাওয়া যায়নি। তো সেই ইনফরমেশন থেকেই আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসে আমরা যাব। দেখে নেওয়া যাক আজকে কি কি আমরা ওয়ার্ডস পাবো বা আজকে কি কি নতুন ওয়ার্ডস আমরা শিখবো। দেখো এখানে ফার্স্টেই একটা শুরু করেছে ক্র্যাশ অ্যান্ড বার্ন। এটা কোনো ইডিয়াম বা ফ্রেজ নয়, বাট এটা কাইন্ড অফ বলতে পারো যে কোনো জিনিস যদি ক্র্যাশ অ্যান্ড বার্ন হয়, এটার একটা আমরা জেনারেলি বলি যে কোনো জিনিস যদি খুব দুঃখের হয়, ঠিক আছে, বা কোনো জিনিস যদি খুব বাজেভাবে ফেল করে, সেটাকে আমরা ক্র্যাশ অ্যান্ড বার্ন বলে থাকি, ঠিক আছে। তো ক্র্যাশ অ্যান্ড বার্ন এই কথাটার মানে আমরা বলতে পারি, এখানে আমি লিখছিও, ক্র্যাশ অ্যান্ড বার্ন এই কথাটার মানে আমরা কি লিখতে পারি, কোনো জিনিস যদি ফেল করে, ঠিক আছে, ফেল স্পেকটাকুলারলি, fail spectacularly, that is known as crash and burn. কোনো জিনিস যদি completely destroy হয় বা কমপ্লিট প্রজেক্ট ধরো ফেল হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ক্র্যাশ অ্যান্ড বার্ন। ওকে, তো অন দ্য এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ প্লেন ক্র্যাশ অ্যান্ড ইন্ডিয়ান এভিয়েশন। এভিয়েশন কথাটার মানে সবাই জানো, এভিয়েশন মানে হলো প্লেনের যে ইন্ডাস্ট্রি, সেটাকে আমরা বলি হলো এভিয়েশন। ওকে, তারপরে কি দিয়েছে, ইন্ডিয়াস এভিয়েশন সেক্টর নিডস টু অ্যাড্রেস সেফটি কনসার্নস। তাহলে ইন্ডিয়ার যে এভিয়েশন সেক্টর, তাহলে কি বলছে, নিডস টু অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কিন্তু এখানে কোনো ঠিকানা নয়, এখানে অ্যাড্রেস মানে নোটিস করা, এখানের অ্যাড্রেস মানে কনসিডার করা, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার এভিয়েশন সেক্টরের কি উচিত, অ্যাড্রেস করা বা নোটিস করা বা কনসিডার করা কি, যে যে আমাদের যে ফ্লায়ার্স আছে, মানে যারা প্যাসেঞ্জার আছে তাদের সেফটি বা কনসার্ন নিয়ে, ঠিক আছে, সেটাই এখানে কিন্তু বলতে চাইছে। নেক্সট সেন্টেন্স দেখো কি বলেছে, দ্য ফার্স্ট হাল লস অফ দ্য ড্রিম লাইনার। তাহলে এখানেই দেখো একটা ওয়ার্ড দিয়েছে, দ্য ফার্স্ট হাল লস অফ। তাহলে এই যে ওয়ার্ডটা দিয়েছে হাল কথাটার মানে কি, এই হাল কথাটা ইটস আ নাউন। হাল কথাটার মানে হলো যেটা শিপ বা কোনো ভেসেলের মেইন বডি থাকে, জেনারেলি বটম, সাইড, নেক, ডেক, এগুলো তো শিপসের থাকে। তো এন্টায়ার ফ্রেমওয়ার্কের, মানে প্লেনটা কি ক্র্যাশ হয়েছিল, প্লেনটার ক্র্যাশ হয়েছিল, দ্য এন্টায়ার প্লেন ওয়াজ বার্নড ইনটু অ্যাশেস, রাইট। তো সেইটাই বলা হচ্ছে কিন্তু হাল। হাল কথাটার মানে অ্যাকচুয়ালি দ্য এন্টায়ার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এক মিনিট, হাল কথাটার মানে ইটস আ নাউন, ঠিক আছে, এটা একটা নাউন, ঠিক আছে। এই হাল কথাটার মানে হলো এন্টায়ার বডি, ঠিক আছে, এন্টায়ার বডি। বা এটার জন্য আর একটা ওয়ার্ডও আমরা ইউজ করতে পারি, ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। যখন আমরা টোটাল বডিকে বলি সেটা আমরা ফ্রেমওয়ার্কও বলে থাকি। তাহলে হাল লস অফ দ্য, কি বলেছে, অফ দ্য ড্রিম লাইনার, যেটা আমাদের ছিল, ঠিক আছে, ওয়ান অফ দ্য এভিয়েশনস মোস্ট অ্যাডভান্স টুইন আইল এয়ারক্রাফট। এটা কিন্তু এসএল নয়, অনেকেই বলতে পারো এটা এসএল, কিন্তু টুইন আইল এয়ারক্রাফট এটা একটা ওয়াইড বডি এয়ারক্রাফট। টুইন আইল কথাটার মানে হলো, এখানে আইল, একটা আইল কথাটার মানে জানো, খ্রিশ্চানিটি বা যে কোনো ধর্মে দেখবে ব্রাইড যখন যে রাস্তাটা হেঁটে যায় সেটাকে বলা হয় কিন্তু আইল। খ্রিশ্চান ধর্মে এটা একটা নিয়ম আছে, বর বা ব্রাইড গ্রুম যে থাকে সে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। প্ল্যাটফর্ম মানে আই এম নট টকিং অ্যাবাউট স্টেশন, আই এম টকিং অ্যাবাউট যে চার্চের পোডিয়াম থাকে বা রস্ট্রাম থাকে, সেখানে দাঁড়িয়ে থাকে। ব্রাইড কি করে, পুরো রাস্তাটা হেঁটে তার দিকে আসে, তো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি আইল। তো এখানে টুইন আইল এয়ারক্রাফট মিনস আ ব্রড বডিড এয়ারক্রাফট, যার চওড়াটা বেশি, সেটাকে বলা হয় কিন্তু টুইন আইল। তাহলে এই যে টুইন আইল কথাটা আমরা পড়ছি, এটা আমরা লিখতে পারি ব্রড বডিড এয়ারক্রাফট। ওকে, যার দৈর্ঘ্যের থেকে প্রস্থটা বড়, উইথটা বড়, ঠিক আছে। এরপরে দেখা যাক কি লেখা আছে, ইজ ওয়ান দ্যাট ইজ আনসেটলিং মোর সো
when there have been recent examples of survivability in modern wide body jets। তাহলে কি বলছে ভালো করে সেন্টেন্সটা আর একবার যদি পড়া যায়, the first hull loss, তাহলে আমরা হাল কথাটা পেলাম, পুরো বডিটা ড্রিম লাইনারে নষ্ট হয়েছে। one of the aviation's most advanced twin aisle aircraft, মানে এখন যে নতুন প্রযুক্তি বা নতুন টেকনোলজির ব্রড বডিড এয়ারক্রাফট সেটাও কিন্তু ছিল ওই এয়ার ইন্ডিয়ার, is one that is unsettling more so where there have been recent examples, মানে এরকম রিসেন্ট এক্সাম্পলস ছিল বা আছেও এভিয়েশনের, যে এই ধরনের এয়ারক্রাফট থেকে কিন্তু সার্ভাইভেবিলিটি মানে হলো এরকম প্লেন যদি ক্র্যাশ হয়েও থাকে সেই ক্র্যাশ থেকে কিন্তু লোকের মৃত্যু নয়, লোক বাঁচানোও যেতে পারে, ঠিক আছে। এবল টু সার্ভাইভ থেকে এসছে হলো সার্ভাইভেবিলিটি। বাট এইখানটে এই যে আহমেদাবাদের প্লেন ক্র্যাশ হয়েছে তোমরা সবাই জানো, অল অফ দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট ওয়ান, সবাইকে ডিক্লেয়ার করা হয়েছে দে ওয়ার ডেড, মানে কারোর কোনো বডি খুঁজে পাওয়া যায়নি, এমন বাজে ভাবে সেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। মানে ইন্ডিয়ান হিস্ট্রিতে কাইন্ড অফ সবার প্রথম এরকম একটা বিধ্বংসী আমরা ক্র্যাশ দেখেছি যেখানে একজন বাদে সবাই মারা গেছে, ঠিক আছে। তো সার্ভাইভেবিলিটি কথাটার মানে হলো এবল টু সার্ভাইভ, ঠিক আছে। তো এরকম বডিড বা ব্রড বডিড এয়ারক্রাফটে দেখা গেছে, এরকম আরো এক্সাম্পলস আছে যে এই যে টেকনোলজি বা ব্রড বডিড এক্সাম্পল সেখানে কিন্তু মানুষ সার্ভাইভও করতে পেরেছে, তাই সেই কারণে কিন্তু লেখা আছে এবল টু সার্ভাইভ অর সার্ভাইভেবিলিটি ইন মডার্ন ওয়াইড বডি জেটস। তাহলে দ্য ট্র্যাজিক এন্ড টু এয়ার ইন্ডিয়া ফ্লাইট A171, তাহলে এই ফ্লাইটেরই এরকম একটা ঘটনা ঘটে গেছে। On 12th June 2025 there was one surviving passenger, আমি কি বললাম সে একমাত্র সার্ভাইভিং প্যাসেঞ্জার। এখানেও দেখো প্যাসেঞ্জারটা কিন্তু নাউন হিসেবে ইউজ হয়েছে, এই নাউনের মডিফায়ার হিসেবে কিন্তু সার্ভাইভিং কথাটা ইউজ হয়েছে, দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অনেকেই ভেবে থাকো আইএনজি থাকা মানেই সেটা কিন্তু ভার্ব, নো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। জাস্ট মিনিটস আফটার ইটস লিফট অফ, মানে টেক অফ হওয়ার জাস্ট 19 না 29 সেকেন্ডের মধ্যে প্লেনটা ধ্বংস হয়ে গেছে। ফ্রম আহমেদাবাদ ফর লন্ডন গ্যাটউইক, এদিকে যাচ্ছিল, তাহলে ডেস্টিনেশন ছিল এটা। তারপরে কি বলছে, অ্যান্ড ইট টাচড আ রেকর্ডেড ব্যারোমেট্রিক অল্টিটিউড অফ 625 ফিট, ঠিক আছে। ব্যারোমেট্রিক অল্টিটিউড, আচ্ছা এখানেও আরেকটা জিনিস বলে রাখি, এই যে ব্যারোমেট্রিক অল্টিটিউড এটা কিন্তু প্রেশার অল্টিটিউড থাকে, ঠিক আছে। যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারকে আমাদের মাপতে হয়, কারণ ফ্লাইটের মেকানিজম কিন্তু অন্য রকমের হয়, ঠিক আছে। তো যখন আমরা এই ব্যারোমিটার অ্যাকচুয়ালি কি আসে, ব্যারোমিটার হলো একটা ইনস্ট্রুমেন্ট ফর মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে ব্যারোমেট্রিক কথাটা এসেছে হলো ফর মেজারিং অ্যাটমসফিয়ারিক প্রেশার, বোঝা গেল। এটা অনেকেই জানবে, ইনস্ট্রুমেন্টার নাম ছোটবেলা থেকে আমরা অনেকবার পড়ে এসেছি। উইল বি আন্ডার মাচ গ্লোবাল স্ক্রুটিনি, গ্লোবাল স্ক্রুটিনি কেন, কারণ এখানে বলেছে হলো ইট টাচড আ রেকর্ডেড ব্যারোমেট্রিক অল্টিটিউড, মানে খুবই অস্বাভাবিক একটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে পৌঁছেছিল, এবং সেটাই পুরো গ্লোবের বা পুরো ইউনিভার্স, পুরো ওয়ার্ল্ডের এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু এখন সেটাই স্ক্রুটিনি বসেছে যে এতটা প্রেসার কেন হলো, অ্যাবনর্মাল প্রেসার, ওকে। দ্যাট দ্য ক্রিউ ওয়ার ফেসড উইথ আ সাডেন অ্যান্ড শার্প টার্ন অফ ইভেন্টস অন দ্য 11+year-old বোয়িং 787-8, এই যে বোয়িং এর নাম্বারটা ছিল সেটা 11 বছরের পুরনো বোয়িং ছিল। তো হঠাৎ করে সেই ক্রিউ কেন সাডেন বা শার্প টার্ন করেছে এই পার্টিকুলার বোয়িং নাম্বারটায়, সেটাই কিন্তু এখন স্ক্রুটিনির বিষয়। আ প্লেন উইথ অ্যাম্পল অ্যাভিওনিক্স রিডান্ডেন্সি, আচ্ছা এখানে আমরা তিনটে ওয়ার্ডই পড়বো। অ্যাম্পেল কথাটার মানে কি, অ্যাম্পেল মানে হলো মোটামুটি মোর দ্যান এনাফ, যেটা আমার এক্সপেক্টেড তার থেকে যদি আমার এক্সট্রা থাকে সেটাকে আমরা কি বলছি, অ্যাম্পেল। তাহলে অ্যাম্পেল কথাটার মানে কি আসবে, অ্যাম্পেল কথাটার মানে আসবে মোর দ্যান এনাফ, ঠিক আছে, মোর দ্যান এনাফ এই কথাটার মানে আসবে হলো অ্যাম্পেল, ওকে। চলো দেখে নেওয়া যাক এর পরের ওয়ার্ডটা কি বলেছে। অ্যাম্পল অ্যাভিওনিক্স দিয়েছে, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে
অ্যাম্পল অ্যাভিওনিক্স রিডান্ডেন্সি। তাহলে এই যে ওয়ার্ডটা দিয়েছে অ্যাভিওনিক্স, সেটার মানে কি আসবে? অ্যাভিওনিক্স কথাটার মানে হলো যেটা আমরা অ্যাভিয়েশনে অ্যাপ্লাই করি, যে প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করি বা ইলেকট্রনিক্স অ্যাপ্লাই টু এভিয়েশন, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাভিওনিক্স। ঠিক আছে, তাহলে অ্যাভিওনিক্স এরও মানে আমরা একটা পেলাম। এভিয়েশন মানে তো সবাই জানো, অ্যাভিওনিক্স কথাটার মানে হলো ইলেকট্রিক, ঠিক আছে, ইলেকট্রিক যেটা আছে, ইলেকট্রিক অ্যাপ্লাইড টু এভিয়েশন বা ইলেকট্রনিক্সও আমরা লিখতে পারি, ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড টু এভিয়েশন, দ্যাট ইজ কল্ড অ্যাভিওনিক্স। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, আর একটা ওয়ার্ডও আমরা তার পাশে পাচ্ছি, দ্যাট ইজ রিডান্ডেন্সি। এই যে রিডান্ডেন্সি কথাটার মানে তোমরা ইংলিশে অনেক সময় দেখবে হলো, রিডান্ডেন্সি কথাটার মানে হলো যেটা কোনো রকমের ইউজফুলনেস নেই বা আর কোনো ইউজ নেই, নো লঙ্গার নিডেড, সেটাকে আমরা বলছি হলো রিডান্ডেন্সি। ঠিক আছে, তাহলে রিডান্ডেন্সি এটার মানে হলো নো লঙ্গার নিডেড, নো লঙ্গার নিডেড, এটাকে বলা হবে কিন্তু রিডান্ডেন্সি। ঠিক আছে, ডিসমিসও বলতে পারো, যেটা এখন আর ইউজ করা হয় না। তাহলে আগের যদি আমরা দেখি কি বলেছে, এই যে বোয়িংটা বলেছে প্লেন উইথ অ্যাম্পল অ্যাভিওনিক্স রিডান্ডেন্সি, তার মানে কিন্তু যেটা মোর দ্যান এনাফ, এই ধরনেরও ইলেকট্রনিক্স যেটা আর ইউজই করার দরকার নেই, সেগুলোও কিন্তু ছিল। অ্যান্ড রিলায়েবল, রিলায়েবল কথাটার মানে হলো ট্রাস্টওয়ার্দি, যার উপর তুমি ভরসা করতে পারো, দ্যাট ইজ নোন অ্যাজ রিলায়েবল। সেখান থেকে আমরা জানি আমাদের রিলায়েন্স যে ইন্ডাস্ট্রি, মানে রিলায়েন্সের যে কোম্পানি আছে, সেই ওয়ার্ডটা থেকেই এসেছে। রিলায়েবল কথাটার মানে হলো ট্রাস্টওয়ার্দি, যার উপরে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তাকে আমরা বলি হলো রিলায়েবল। ওকে, মিনিং দেখো তারপরে কি বলেছে, রিলায়েবল টুইন ইঞ্জিনস, দুটো ইঞ্জিনস ছিল। সেটার পরে দ্য জেন এক্স IB67, এটাও একটা নাম দিয়েছে, রেটেড অ্যাট 67,000 pounds of thrust, thrust মানে প্রেসার, ওকে, each has led to much speculation about the cause। তাহলে যার ইঞ্জিন এতটা ভালো ছিল, যেখানে এত পাউন্ডস থ্রাস্ট সে নিজে এক্সপিরিয়েন্স করতে পারে, সেই ইঞ্জিন থেকে কিভাবে এরকম হয়ে গেল, সেটাই কিন্তু সবাই খুঁজে বার করার চেষ্টা করছে। ওকে, আই থিঙ্ক সো এই স্লাইডটা দেখে ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, experts have suggested, কি সাজেস্ট করেছে, experts have suggested reasons such as issues with load planning, হয়তো এক্সট্রা লোড হয়ে গেছিল, সেটাও হতে পারে। নেক্সট বলেছে ambient air temperature, এই ambient কথাটার মানে কি আসবে, অ্যাম্বিয়েন্ট কথাটার মানে হলো যেটা অপটিনেন্ট থাকে। ঠিক আছে, যেটা অ্যাম্বিয়েন্ট মানে জেনারেলি ইমিডিয়েট সারাউন্ডিংস এর যদি কোনো জিনিস আমরা কনসিডার করি, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিয়েন্ট। ঠিক আছে, তো অ্যাম্বিয়েন্ট কথাটার মানে আমরা লিখতে পারি রিলেটেড টু ইমিডিয়েট সারাউন্ডিংস, রিলেটেড টু ইমিডিয়েট সারাউন্ডিংস। নেক্সট কি আসবে, ambient air temperature and engine performance, উইং সারফেস সেটিংস হতে পারে, যে উইং সারফেস, এগুলো তো অনেক রকমের প্রিন্সিপালস কাজ করে, তো প্রত্যেকটাই কিন্তু কনসিডারেশনে নেওয়া হবে। অ্যান্ড ইভেন আ বার্ড হিট, মানে এটাও হতে পারে অনেক সময় প্রবলেম হয় যে রানওয়ে বা টেক অফ যখন হচ্ছে, ল্যান্ডিং যখন হচ্ছে, সেই রানওয়েতে যদি কোনো পাখি চলে আসে, সেটার জন্যও কিন্তু আমরা দেখেছি অনেক রকমের হ্যাজার্ডস হতে পারে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টস হতে পারে, তো এই জন্য রানওয়ে ক্লিয়ার রাখা হয়। ঠিক আছে, বা অনেক সময় দেখো উড়তে উড়তে ককপিটের সামনে বা কোনো সময় সামনে যদি একটা বিশাল বড় পাখি চলে আসে, সেটাও কিন্তু একটা কজ হতে পারে, তো সেই বার্ড হিটটাও কিন্তু একটা মেজর কারণ হতেও পারে। নেক্সট কি বলেছে, ইন্ডাক্টেড বাই এয়ার ইন্ডিয়া, তাহলে দেখো এখানে একটা ওয়ার্ড দিচ্ছে ইন্ডাক্টেড। এই ইন্ডাকশন কথাটার মানে, ইন্ডাকশন একটা আমরা এমনিও জানি, যেটা আমরা খাবার দাবার গরম করি, সেটাকে বলা হয় ইন্ডাকশন, বাট এখানে ইন্ডাকশন মানে কিন্তু তাই নয়। এই ইন্ডাক্ট মানে হলো অ্যাডমিট করা, কোনো জিনিস কনফেস করা, কোনো জিনিস যদি আমি মেনে নিই, সেটাকে বলা হয় ইন্ডাক্টেড। ওকে, ইন্ডাক্টেড কথাটার মানে কি আসবে, তাহলে ইন্ডাক্টেড বাই এয়ার ইন্ডিয়া,
সেই ইন্ডাক্টেড কথাটার মানে আসবে হলো অ্যাডমিট, ঠিক আছে? তাহলে বলেছে হলো inducted by Air India during its government owned days, মানে যেই সময় গভর্নমেন্ট এটাকে চালাতো, এয়ার ইন্ডিয়া তো আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালাতো, তারপরে এখন আমরা জানি টাটা গ্রুপ অফ সানস এর স্টেক বা তারা শেয়ার কিনেছে। তো অ্যাজ আ পার্ট অফ a 68 aircraft deal signed with Boeing in 2006, the subfleet of 787-8s has played a role in its medium to long haul network expansion। তাহলে নেটওয়ার্ককে বাড়ানোর জন্য একটা ডিল সাইন করা হয়েছিল বোয়িং এর সাথে, টু ইউরোপ, দ্য ফার ইস্ট অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে এদের সাথে ইন্ডিয়ার কানেকশন নেভানোর জন্য কিন্তু এই বোয়িং এর সাথে ডিল সাইন করা হয়েছিল। দ্য প্লেনস গ্লোবাল সেফটি রেকর্ড হ্যাজ বিন স্ট্রং ইন জেনারেল। বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়ার এই ধরনের ফ্লাইটস যেগুলো ছিল সেগুলোর কিন্তু রেকর্ডও ভালো, পুরনো যদি আমরা রেকর্ড দেখি সেখানেও রেকর্ড কিন্তু ভালো, গ্লোবাল সেফটি নিয়েও এর রেকর্ড ভালো, বাট ইট হ্যাজ অলসো বিন অ্যান এয়ারক্রাফট টাইপ দ্যাট হ্যাজ রেট সাম কনসার্নস। তাহলে এখানে আবার একটা কি জিনিস বলছে, গ্লোবালি তার রেকর্ড অবভিয়াসলি ভালো, কিন্তু তার সাথে সাথে দেখা গেছে কি কিছু জায়গায় এরকম আছে, কিছু ফিচার্স এরকম আছে রাদার, যে এই ধরনের এয়ারক্রাফট, এই ধরনের মানে আমরা একটু আগেই পড়েছি ওয়াইড বডি জেটস, তো এই ধরনের এয়ারক্রাফটে কিছু কনসার্নসও আছে, কনসার্নস মানে কিছু চিন্তার বিষয়ও আছে। এবার সেটা কি দেখে নেওয়া যাক। পরেরটায় যদি আমরা যাই, these have included assembly line quality control। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, these has included an assembly line quality control, এটা একটা whistle blower statements। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে whistle blower statements। তাহলে এই whistle blower কথাটার মানে কি আসবে, whistle blower মানে হলো যে পার্সন কোনো রকমের কোনো আনলফুল বা ইমোরাল অ্যাক্টিভিটি যে হয়, যেই পার্সনটা ইনফর্ম করে সেটাকে বলা হয় কিনা হুইসেল ব্লোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে পার্সন কিনা ইনফর্ম করে, লিখে দিচ্ছি, হুইসেল ব্লোয়ার হলো a person informing on the unlawful activities of the বা of an organization ও হতে পারে, তাকে বলা হবে কিন্তু হুইসেল ব্লোয়ার। তাহলে এখানে কি বলতে চাইছে দেখো, এখানে যদি আমরা দেখি সেন্টেন্সটা কি মানে দাঁড়াচ্ছে, তাহলে দে হ্যাভ ইনক্লুডেড, আমরা একটু আগেই বললাম যে এটার গ্লোবাল সেফটি রেকর্ড ভালো, কিন্তু কিছু কিছু এরকমও ব্যাপার আছে যেগুলো কনসার্নিং ব্যাপার, মানে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার আছে। তার মধ্যে কি বলেছে, অ্যাসেম্বলি লাইন কোয়ালিটি কন্ট্রোল, এটা একটা চিন্তার বিষয়। হুইসেল ব্লোয়ার স্টেটমেন্টস মানে দেখো ইম্পর্টেন্ট করে দিয়েছে, মানে এটা আনলফুল, আগেও এরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ইঞ্জিন আইসিং প্রবলেমস মানে হয়তো বরফ টরফ জমে যায় এই ধরনের কিছু, দ্যাট রেজাল্টেড ইন আ সেফটি ডিরেক্টিভ, আর লিথিয়াম এরোস্পেস ব্যাটারি রিলেটেড ইলেকট্রিক্যাল সিস্টেম ইস্যু, এটাও একটা ওদের ইস্যু বলা যাচ্ছে, দ্যাট লেড টু এক্সটেন্সিভ ওয়ার্ল্ড ওয়াইড গ্রাউন্ডিংস, মানে হঠাৎ হঠাৎ করে তাকে ল্যান্ড করে যেতে হয়েছে, হয়তো এই লিথিয়াম এরোস্পেস ব্যাটারি রিলেটেড ইলেকট্রিক্যাল ইস্যু, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট হয়তো গন্ডগোল দেখা দিত, তখন জলদি জলদি এমার্জেন্সি তাকে কি করতে হতো, ল্যান্ড করতে হতো বা গ্রাউন্ড করতে হতো, অ্যান্ড এমার্জেন্সি লোকেটার ট্রান্সমিটার ব্যাটারি ফায়ার দ্যাট কজড হিট ড্যামেজ, এটাও একটা কারণ বলছে, অ্যান্ড ইন 2024 অ্যান্ড ইন ফ্লাইট আপসেট দ্যাট ওয়াজ লিঙ্কড টু আ ফিচার ইন দ্য ফ্লাইট ডেক ক্রিউ সিট, এখানেও একটা প্রবলেম দেখা গিয়েছিল, যেটা 2024-এর ঘটনা। নেক্সট দেখো কি বলছে, নেক্সট যদি আমরা যাই, অল আইজ উইল বি অন হাউ দ্য এয়ারলাইন্স নিউ ওনার টাটা সন্স with a 25.1% শেয়ার হোল্ডিং। তাহলে এটাই আমরা বলছি যে আগে এয়ার ইন্ডিয়া কি করতো, গভর্নমেন্ট ওন ছিল,
তারপরে কি হচ্ছে, অল আইজ উইল বি অন, মানে সবাই সেই দিকে আর কি চোখ রেখেছে। ঠিক আছে, অল আইজ কথাটার মানে হলো সবাই যেই দিকে চোখ রাখে, মানে কোনো জিনিসে ধরো তোমার চোখ আছে বা কোনো জিনিস তুমি ধরো মনিটর করছো, সেটাকে আমরা বলি অল আইজ। অল আইজ মিন্স when you are paying close attention। এই যে লেখা আছে অল আইজ, সেটার মানে হলো পেইং অ্যাটেনশন, কোনো জিনিসের নজর রাখা, সেটাকে বলা হচ্ছে কিন্তু অল আইজ। ওকে, বাই সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড স্টিয়ার্স ইটস অপারেশন। তাহলে এখানেও দেখো আর একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, স্টিয়ার্স কথাটার মানে কি, স্টিয়ার্স মানে হলো কোনো জিনিসের কন্ট্রোল করা, গাইড করা, সেটাকে আমরা বলছি হলো স্টিয়ার্স। তাহলে এই স্টিয়ার্স কথাটার মানে হলো গাইড অর কন্ট্রোল। ঠিক আছে, গাইড অর কন্ট্রোল its operations and addresses safety concerns after an unprecedented 4 airline merger। তাহলে unprecedented কেন বলছে, unprecedented মানে যেটা হঠাৎ, যেটার কোনো খবর আগে ছিল না, তাকে বলা হয় unprecedented। তো unprecedented means not known or actually not known before, not known before, that is called unprecedented। ওকে, নেক্সট কি আসবে, ফোর এয়ারলাইন মার্জার, দ্য গ্রুপ ইজ ইন দ্য মিডল অফ এক্সিকিউটিং বিহান। ঠিক আছে, AI the airlines transformational roadmap over 5 years। ঠিক আছে, এক মিনিট। यहीं तक रखेंगे आज का हम लोग क्लास। बाय बाय, बेस्ट ऑफ लक एंड सी यू इन द नेक्स्ट क्लास। टेक केयर, बाय बाय, हंसते रहो, मुस्कुराते रहो और एग्जाम क्वालिफाई करके दिखाओ। बाय बाय, थैंक यू। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, ট্রান্সফরমেশনাল রোড ম্যাপ। তো ট্রান্সফরমেশনাল রোড ম্যাপ কি আসবে, ট্রান্সফরমেশনাল কথাটার মানে হলো যখন আমাদের কোনো জিনিস যেটা ট্রান্সফর্ম হয়, সেটাকে আমরা বলি হলো ট্রান্সফরমেশনাল রোড ম্যাপ over 5 years with the appointment of a head of a group safety, security and quality integral to this। তাহলে এবার দেখো কি বলছে, AI the airlines transformational roadmap, মানে এখন এরা এই টেকনোলজিটা ইউজ করছে ওভার 5 ইয়ার্স উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আ হেড অফ গ্রুপ সেফটি, মানে এটাও তারা অ্যাপয়েন্ট করেছে সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল কথাটার মানে হচ্ছে ভেরি এসেনশিয়াল। ঠিক আছে, যেই জিনিস খুবই এসেনশিয়াল হয় বা ইম্পর্টেন্ট হয়, সেটাকে আমরা বলি হলো ইন্টিগ্রাল। ওকে, তাহলে ভেরি এসেনশিয়াল টু দিস। In parallel, the airline has also faced scrutiny। scrutiny কেন, বিভিন্ন জায়গা থেকে তার উপর স্ক্রুটিনি হচ্ছে বাই ইন্ডিয়াস সিভিল এভিয়েশন রেগুলেটরি বডি, দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, যেটাকে বলে DGCA। ঠিক আছে, এখান থেকেও তারা স্ক্রুটিনি বা ক্রিটিসাইজ করা হচ্ছে। এরপরে দেখো কি বলছে, এরপরে আছে উইথ আ ফর্মাল ইনভেস্টিগেশন, মানে এরপরে একটা ইনভেস্টিগেশন অবভিয়াসলি হবে যে হঠাৎ করে কি এমন হলো যেটার জন্য একটা পুরো গোটা ফ্লাইট ধ্বংস হয়ে গেল এবং কাউকে বাঁচানো গেল না। with a formal investigation that includes international participation having been initiated। initiated কথাটার মানে হলো started, কোনো জিনিস যদি শুরু করা হয় সেটাকে বলা হয় initiated। in keeping with aviation
প্রোটোকলস কথাটার মানে হলো যেগুলো আমাদের রেগুলেশনস থাকে বা রুলস থাকে সেগুলোকে আমরা বলি হলো প্রোটোকলস, ঠিক আছে? রুলস অ্যান্ড রেগুলেশনস কথাটার মানে হলো প্রোটোকলস। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দ্য কমপ্লেক্সিটিস that a first time 787 crash analysis could throw up should be ironed out। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে ironed out। তাহলে এই যে আয়রন আউট কথাটার মানে কি, এই আয়রন আউট কথাটার মানে হলো কোনো জিনিস যখন আমরা রিজলভ করি, সেটেল করি, কোনো প্রবলেম বা ইস্যু। দেখবে এটাও আমরা একটু বলে রাখি, দেখবে যাদের চুল কার্লি হয় তাদের আমরা কি করি, আমরা দেখবে হেয়ার স্ট্রেটনিং করি। তাহলে হেয়ার স্ট্রেটনিং করলে আমাদের কি হয়, দেখতে ভালো হয়ে যায়, এই সমস্ত কিছু। তাহলে আয়রন আউট কথাটা এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তো আয়রন আউট কথাটার মানে আসবে হলো টু রিজলভ অর সেটেল অ্যান ইস্যু, ঠিক আছে? রিজলভ অর সেটেল অ্যান ইস্যু অর প্রবলেমও হতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড আয়রন আউট। নেক্সট দেখো কি বলেছে, যদি পরেরটাই যাই, at the 81st International Air Transport Association Annual General Meeting and World Air Transport Summit in New Delhi last week, India was recognized to be one of the largest aviation markets। তার মানে কি, এই একটা ওয়ার্ল্ড সামিটে ইন্ডিয়াকে কি করা হয়েছিল, যে রিপ্রেজেন্ট করেছিল বা ইন্ডিয়াকে সিগনিফাই করা হয়েছিল যে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট এভিয়েশন মার্কেট। হাউএভার its rapidly expanding aviation sector needs to address the challenges। দেখো, অ্যাক্সিডেন্ট কখনোই আমরা চাই না যে হোক, কোনোভাবেই তো অ্যাক্সিডেন্ট আমাদের কখনোই কাম্য নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা তো আর কিছু করার নেই, এবং এটাকে আমাদের তখন কি করতে হবে, যে কোম্পানি বা যে যে এয়ারলাইন, সে তো আর ইচ্ছা করে করেনি, কখনোই সে চাইবে না যে আমার একটা গোটা এয়ারক্রাফট নষ্ট হয়ে যাক, গোটা এয়ারক্রাফটের যারা ফ্লাইটের প্যাসেঞ্জার ছিল তারা হয়ে যাক, এটা কোনো এয়ারলাইন্সই চায় না। বাট যখন হয়ে যাবে তাকে তার অ্যাডমিটটাও করতে হবে, কনফেশন, তাকে তার দায়ভারটাও নিতে হবে। তো এবার দেখো ইন্ডিয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি ইনক্রিজ করছে, এবং সেটার সাথে আমাদের কি করতে হবে, সেটার চ্যালেঞ্জেস গুলোকেও আমাকে নালিফাই করতে হবে। সেই চ্যালেঞ্জেস গুলো কি কি, সেই চ্যালেঞ্জেস গুলো হলো প্যাসেঞ্জার সেফটি, অবভিয়াসলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ইন দ্য এয়ার। মানে ল্যান্ডের ওঠার থেকে শুরু করে যেই ডেস্টিনেশন আমি পৌঁছাচ্ছি ইন দ্য এয়ারেও, সেখানেও কিন্তু আমার রেসপন্সিবিলিটি নিতে হবে যে এই জিনিসগুলো যাতে দ্বিতীয়বার আর না হয়, কারণ এটা কখনোই কাম্য নয়। তো এটা খুবই আজকের, মানে আজকে আমি এই টপিকটা এই কারণেই ইউজ করলাম, বিকজ অফ দ্য অ্যানালিসিস পার্ট। But I pay my condolences and grief to all of those who had lost their near and dear ones। এই জায়গাটা আমরা কোনোভাবেই কোনোদিনও পূরণ করতে পারবো না। তো অ্যাজ আ প্ল্যাটফর্ম যখন আমরা এই জায়গাগুলো পড়াচ্ছি, তো সত্যি সত্যি রেস্ট ইন পিস বলা ছাড়া হয়তো আমাদের আর কোনো ভাষা নেই, আর কোনো কন্ডোলেন্স নেই কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াবো। বাট স্টিল যাদের এত বড় একটা লস হয়ে গেছে, আমার তরফ থেকে এবং আমার কোম্পানি মাহিন্দ্রাজের তরফ থেকে তাদের সবার প্রতি আমরা কন্ডোলেন্সেস এবং গ্রিফ জানাচ্ছি। তারা ভালো থাকুন, তাদের পরিবারের সকল যাদের যা হারিয়ে গেছে সেখানে আমরা ফেরত দিতে পারবো না, বাট স্টিল উই ক্যান এক্সপেক্ট যে তারা একটু ভালো করে আরো ভালোভাবে থাকার চেষ্টাটা অন্তত করুক। ওকে, তারপরে দেখবে এটা তো আমাদের আজকের অ্যানালিসিস ছিল। এখানে দেখবে আমরা একটা রিসেন্ট, যদি তোমরা হিন্দু এডিটোরিয়ালস ফলো করে থাকো বা হিন্দু এডিটোরিয়ালস দেখেও থাকো, সেখানে দেখবে কাইন্ড অফ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে ইরান ইসরায়েলের যে ওয়ার হচ্ছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। এডিটোরিয়ালে দেখলে দেখতে পাবে ওখানে অনেক রকমের ওয়ার্ডস আচ্ছা হচ্ছে, মানে অনেক রকমের ওয়ার্ডস ইউজ করা হচ্ছে। যেমন দেখবে রিসেন্ট এডিটোরিয়ালে আমরা একটা দেখেছি এসকেলেশন স্পাইরাল বলে, যেখানে ইসরায়েল অ্যান্ড ইরানের কনফ্লিক্ট নিয়ে কথা বলা হচ্ছে। এসকেলেশন স্পাইরাল কথাটার মানে কি, এসকেলেশন মানে তোমরা জানো কি, এসকেলেটর যে ওয়ার্ডটা ইউজ হয় সেটাতে কি এসকেলেশন ওয়ার্ডটা ইউজ হচ্ছে। এসকেলেট মানে হলো নিচের থেকে ওপরের দিকে আমাদের তুলে ধরা, ঠিক আছে? এসকেলেশন স্পাইরাল, স্পাইরাল কেন, স্পাইরাল কথাটার মানে হলো এরকম ঘুরপাক খাচ্ছে। তাহলে এই এসকেলেশন স্পাইরালটা কাদের নিয়ে, ইরান আর ইসরায়েলের যে কনফ্লিক্ট বা ওয়ার নিয়ে হচ্ছে সেটার সম্বন্ধে বলতে গেলে এসকেলেশন স্পাইরালের কথা ইউজ করা হচ্ছে। এই যে ইসরায়েলের যে অ্যাগ্রেশন,
ইরানের এগেনস্টে, ঠিক আছে? তো ইসরায়েল কি করছে, ইরানকে অ্যাটাক করছে, তো সেই ধরনের কাইন্ড অফ অ্যাগ্রেশন যেখানটা থেকে রয়েছে সেই জায়গাটা বোঝানোর জন্য কিন্তু এই এসকেলেশন স্পাইরাল কথাটা টার্মটা ইউজ করা হয়েছে। তারপরে দেখবে যদি রিসেন্ট এডিটোরিয়ালস পড়েও থাকো, দেখবে ইন্ডিয়ার যে মেরিটাইম অ্যাক্সিডেন্টস, যেমন এটা আমরা আজকে করলাম কিন্তু এয়ারক্রাফট মানে এয়ার অ্যাক্সিডেন্টস নিয়ে, ঠিক সেরকম ইন্ডিয়ার মেরিটাইম অ্যাক্সিডেন্টস মানে হলো যেগুলো হলো শিপস বা নেভির ওয়াটারে যেগুলো অ্যাক্সিডেন্টস হয়, তো সেখানে দেখবে একটা টার্ম ইউজ করা হচ্ছে ফায়ার অন ওয়াটার্স। যদি দেখে থাকো তাহলে দেখতে পারবে ফায়ার অন ওয়াটার্স মানে হলো নেভি বা ম্যাসিভ ফায়ার, যেটা জেনারেলি কলম্বোর কাছাকাছি শুরু হয়েছিল, সেই ফায়ার অন ওয়াটার্স। জেনারেলি আগুন তো জলে লাগতে পারে না, কোনো শিপ ধরো ম্যাসিভ ফায়ার লেগে গেছে, সেই ধরনের কন্ডিশনকে বোঝানোর জন্য কিন্তু ফায়ার অন ওয়াটার্স এই ধরনের টার্মস গুলো ইউজ করা হয়। তো এই টার্মস গুলো তোমরা তখনই জানতে পারবে যখন ধরো এই ধরনের এডিটোরিয়ালস তোমরা পড়বে। আশা করি আজকের এডিটোরিয়ালস তোমাদের ভালো লেগেছে। বিভিন্ন ওয়ার্ডস ভালো লাগা, ইন দ্য সেন্স আই মিন টু সে the words that you have that has been used, the words that have been used in the editorial analysis, অনেক নতুন ওয়ার্ডস নতুন টার্ম আমরা শিখলাম, কি কি এয়ারক্রাফটের কোয়ালিটি কন্ট্রোল এগুলো দেখতে হয় সেগুলো আমরা শিখলাম। পরের এডিটোরিয়ালে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস সেশন। দেখতে থাকো আমাদের চ্যানেল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো মাহিন্দ্রাস বাংলা গুরু চ্যানেলটিকে। থ্যাংক ইউ।